একটা সময় ছিল যখন রিমোট কন্ট্রোল কার নিয়ে বাচ্চাদের মধ্যে শিশুদের মধ্যে একটা বিরাট মাতামাতি ছিল এবং বর্তমানে হয়তো খানিকটা রয়েছেও, তবে বেশ খানিকটা ছবি কিন্তু উল্টেও গেছে। তার কারণ প্রযুক্তির একেবারে উন্নত সৃষ্টি মোবাইল ফোন এখন কোথাও গিয়ে যেন খেলনা বা কন্ট্রোলের হাতে চলে গেছে শিশুদের, নাকি মোবাইল ফোন কন্ট্রোল করছে শিশুদের। আর যদি সেটাই সত্যি হয়ে থাকে তাহলে এর প্রভাব শিশুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিকভাবে ঠিক কতটা সুদূর প্রসারী কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাস প্রসনগিরি। এস নিউজে আপনাকে স্বাগত। এই বিষয়টা নিয়ে খোলাখুলি আজকে কথা বলবো। তবে প্রথমে যে বিষয়টা একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে এখন তো খেলনার ধরন বা খেলার ধরন শিশুদের পাল্টে গিয়েছে। কতটা পাল্টেছে মোবাইল ফোন বা প্রযুক্তি, এটা কতটা খেলনার বিষয়বস্তু হয়ে উঠেছে শিশুদের কাছে, কি দেখছেন? না, অনেকটাই। যত দিন যাচ্ছে তত দিন আমরা দেখতে পাচ্ছি যে চিরাচরিত যে খেলার ধরন ছিল সেটা দুরকম ছিল, একটা আউটডোর গেমস, একটা ইনডোর গেমস। তো আউটডোর গেমস তো প্রায় বন্ধই হতে চলেছে এবং ইনডোর গেমসও, যেই ইনডোর গেমসগুলো আগে খেলা হতো, যেরকম দাবা খেলা হতো বা লুডো খেলা হতো বা আরও অনেক রকমের ইনডোর গেমস ছিল, সেগুলো খেলা হতো, সেইগুলো এখন রিপ্লেস হয়ে যাচ্ছে পুরোপুরি মোবাইল দিয়ে। সো মোবাইল দুটো জায়গায় গেমসগুলোকে রিপ্লেস করে দিচ্ছে, আউটডোর গেমসও রিপ্লেস করে দিচ্ছে এবং ইনডোর গেমসও রিপ্লেস করে দিচ্ছে। বাচ্চারা এখন আর মাঠে গিয়ে ক্রিকেট বা ফুটবল খেলছে না, মোবাইলের মাধ্যমে ক্রিকেট আর ফুটবল খেলছে। এখন বাচ্চারা ইনডোর গেমস আলাদা করে খেলছে না, মোবাইলের মধ্যে খেলছে, তার সঙ্গে নানা রকম ভিডিও গেমসের কমপ্লিট এডিকশন চলে এসছে। সো বিগত 5 থেকে 10 বছরে যদি আমরা বলি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খেলার জগৎটা শুধু মোবাইল কেন্দ্রিক এবং মোবাইল সেন্ট্রিকই হয়ে গেছে। একদমই তাই। এবং মেন্টালি এবং ফিজিক্যালি এর প্রভাব আগামী দিনে কোন জায়গায় পৌঁছাতে পারে? রোগের ক্ষেত্রে কোনো জটিল সমস্যা কি আগামী দিনে দেখতে পারে আমাদের সমাজ বা ভবিষ্যৎ? হ্যাঁ, ডেফিনেটলি। দেখুন, মোবাইলের এফেক্ট, বেসিক্যালি এফেক্ট না বলে সাইড এফেক্ট কোনটা, সেইটা নিয়ে কতগুলো, সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই গবেষণা চলেছে। যেহেতু বাচ্চাদের মধ্যে এই মোবাইলের অ্যাডিকশানটা বিগত 1 দশক বা 2 দশক ধরেই বেড়েছে, তাই আমাদের কাছে কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে খুব ক্লিয়ার, যে আমরা জানি মোবাইল বেশি দেখলে, মোবাইল বেশি ইউজ করলে এই শারীরিক এবং এই মানসিক প্রবলেম হতে পারে। এছাড়াও আমাদের কাছে কিছুগুলো হাইপোথিসিস আছে যে এইটা পরবর্তীকালে হতে পারে। মানে একটা বাচ্চা 5 থেকে 15 বছর অবধি ক্রমাগত মোবাইল ইউজ করে চলেছে, সে যখন 35 বছর বা 40 বছর হবে তার এই সমস্যাগুলো হতে পারে। সেটা আদৌ হবে কিনা সেটা হয়তো আমরা আরও 15 বা 20 বছর পরে বুঝতে পারবো। তো ডেফিনেটলি কিছু হাইপোথিসিস আছে। তো এক্ষেত্রে শারীরিক সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় মানসিক সমস্যাটার ক্ষেত্রে খুব হাইলাইট করি যে মোবাইল ইউজ করা হচ্ছে, অনেক রকমের মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু শারীরিক সমস্যাগুলো আমরা হাইলাইট করি না। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে, মোবাইল কিন্তু ডাইরেক্টলি আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ইনডাইরেক্টলি করতে পারে। প্রথমে ইনডাইরেক্টলি বলি, ইনডাইরেক্টলি কীভাবে করে, সেটা হচ্ছে যখনই আমি মোবাইল ইউজ করব আমার অ্যাক্টিভিটিস কমে যাবে, আমি সিডেন্টারি লাইফস্টাইল ফলো করব, আমি সারাদিন বসে শুয়ে মোবাইল দেখব, আমার আউটডোর অ্যাক্টিভিটিস কমে যাবে, হাঁটাচলা কমে যাবে। এবং যেই না আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাবে এবং আমার সিডেন্টারি হ্যাবিট বেড়ে যাবে, তখন একটার পর একটা রোগ অসুখ কিন্তু ধরতে থাকবে এবং এটা খুব অল্প বয়স থেকেই ধরতে থাকবে। কারণ সিডেন্টারি হ্যাবিট বাড়লেই হচ্ছে আবার মেটাবলিজম হবে না, পরে একের পর এক মেটাবলিক ডিজিজ আসবে, ওবেসিটি মানে স্থূলতা বাড়বে এবং সেইটা রিলেটেড একটা প্রবলেম যেগুলো আমরা সব জানি। এখন অল্প বয়সী বাচ্চাদের মধ্যেও ফ্যাটি লিভার দেখতে পাওয়া যাচ্ছে, স্থূলতাজনিত সমস্যা, স্লিপ অ্যাপনিয়া থেকে শুরু করে হাইপার টেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল, এগুলোর সমস্যা সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমরা, থাইরয়েডের সমস্যা সবই কিন্তু দেখা যাচ্ছে। এই সবগুলোই কিন্তু স্থূলতা বা ওবেসিটির সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড এবং এই ওবেসিটিটা কিন্তু মোবাইল এক্সেসিভ ইউজ এবং সিডেন্টারি লাইফস্টাইল যেটা হচ্ছে সেটার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড। তাই এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট অ্যাসোসিয়েশন অফ মোবাইল ইউজ অ্যান্ড শারীরিক সমস্যা, যেটা মিডিয়েটার হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল এবং ওবেসিটি বেড়ে যাচ্ছে। এছাড়াও মোবাইল যদি খুব ঘন ঘন ইউজ করি তাহলে আরও একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে স্লিপ ডিপ্রাইভেশনস। অনেক বাবা মা এসে আমাদের বলেন, ডাক্তারবাবু আমার বাচ্চারা মোবাইল ছাড়া ঘুমোতে চায় না, মোবাইল না দেখে। তো ইউজুয়ালি না, মোবাইল দেখে কিন্তু ঘুম হয় না, বরঞ্চ মোবাইল দেখে যে এই ধারণাটা যে মোবাইল না দেখলে ঘুম হবে না, এটা কিন্তু উল্টো। মোবাইল না দেখলেই বরঞ্চ ভালো ঘুম হবে, মোবাইল দেখলেই বরঞ্চ ঘুমানো হবে না। কি হয় যে মোবাইল যখনই দেখা হয়, সে দুপুরে হোক রাত্রে হোক, আলোটাকে কম করে বা ঘরে আলোটাকে বন্ধ করে অন্ধকার ঘরের মধ্যে চোখটা বড় বড় করে মোবাইল দেখছে, এই যে ব্লু রেটা চোখের মধ্যে পড়ছে,
এইটার যে কি মারাত্মক পরিমাণ শারীরিক এফেক্ট আছে সেটা বলে শেষ করা যাবে না। এটা আমাদের না কমপ্লিট যে সাইকেল, যেটা স্লিপ সাইকেল, এই কমপ্লিট স্লিপ সাইকেলটাকে এটা ডিস্ট্রয় করে দেয়। ফলে ঘুম আসতে চায় না। যেই না ক্রমাগত স্লিপ সাইকেল ডিস্ট্রাকশন হয়ে গেল, ঘুম কম এলো, তখনই কম ঘুম বা ইনসোমনিয়ার কারণে একটার পর একটা শারীরিক এবং মানসিক সমস্যা হতে থাকে। সেটারও লিস্ট প্রচুর লিস্ট। তো এক্ষেত্রেও কিন্তু মোবাইল ইউজ একটা ইনসোমনিয়া বাচ্চাদের ক্ষেত্রে কমনেস্ট কজ খুব আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আর একটা খুব প্রবলেম হচ্ছে চোখের সমস্যা। ক্রমাগত মোবাইল দেখছে, এর জন্য আই স্ট্রেন হচ্ছে, আই ফ্যাটিক হচ্ছে। যাদের এক্সিস্টিং চোখে চশমা হচ্ছে তাদের দেখতে অসুবিধা হচ্ছে, ড্রাই আইসের সমস্যা হচ্ছে, হেডেক হচ্ছে এবং ব্লাড ভিশন। মোবাইল দেখে থেকে এমন হচ্ছে যে অনেকক্ষণ মোবাইল দেখার পর যখন নর্মাল বই খাতা পড়তে যাচ্ছে তখন সেটা পড়তে পারছে না, একটা ব্লাড ভিশন। একদমই তাই। এবং একটু প্র্যাকটিক্যাল একটা কথা বলি, সেটা হচ্ছে যারা শুনছেন তাদের কাছ থেকে একটা স্বাভাবিক কথা উঠে আসবে যে তাহলে আমরা কি করব। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে বাইরে বেরোচ্ছি, সন্তানকে তো কিছুটা হলেও কন্ট্রোলে রাখতে হবে। একমাত্র এখন উপায় হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। আপনারা দিতে বারণ করছেন, কিন্তু আমি বারণ, এর বিকল্প কি রয়েছে? আমি তাহলে কি করে জীবনটা যাপন করব? এটার উত্তর কি হতে পারে? দেখুন, সন্তান মোবাইল তখনই বেশি ইউজ করবে যখন বাবা মা বেশি মোবাইল ইউজ করছে। এবং অনেক কিছু সার্ভেতে দেখা গেছে যে যারা খুব প্রফেশনালস, তাদের মোবাইল খুব কাজে লাগে, স্মার্টফোন কাজে লাগেও, তাতেও দেখা গেছে যে তাদের টোটাল যে স্ক্রিন টাইম, এই স্ক্রিন টাইমের ক্ষেত্রে মাত্র 30 to 35% স্ক্রিন টাইম তারা কিন্তু তাদের প্রফেশনকে মেনটেন করার জন্য করে। বাদবাকি যে 65 to 70% স্ক্রিন টাইম সেটা কিন্তু এন্টারটেনমেন্ট স্ক্রিন টাইম, মানে অনাবশ্যক কারণে আমি নেট সার্ফিং করছি, আমি কোনো ইউটিউব দেখছি, সোশ্যাল মিডিয়া সার্ফিং করছি, চ্যাট করছি, এগুলো দরকার পড়ে না। তো প্রথমে যেটা করতে হবে, আমি যদি মনে করি যে আমার শিশু মোবাইল কম ইউজ করবে, আমাকে মোবাইল কম ইউজ করতে হবে। বাড়ি এখন অধিকাংশ ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা দুজনেই জব করছেন, তারা বাড়িতে ফিরে আসছেন, বাচ্চাদের বাবা মাকে পাচ্ছে না। ফিরে আসার পরেও বাবা মা যদি মোবাইলে বুঁদ হয়ে থাকেন, বাড়ির বাদবাকি মেম্বার যদি মোবাইলে বুঁদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। তো বাচ্চাদের মোবাইল ইউজ কম করার ক্ষেত্রে কিন্তু আগে আমাদের অ্যাডাল্টদের যে মোবাইল যে ইউজ করার যে প্রবণতা সেটাকে কম করতে হবে। সেটাকে কম করলেই কিন্তু বাচ্চারা কম করবে মোবাইল ইউজ। এবং ডেফিনেটলি একটা রুটিন বেঁধে দিতে হবে যে এই 24 ঘন্টার মধ্যে এই সময় এইটুকু তুমি মোবাইল দেখতে পাবে এবং কোয়ালিটি কন্টেন্ট তুমি দেখতে পাবে, এর বেশি মোবাইল তুমি ইউজ করতে পারবে না। এটা কমপ্লিটলি, এটা আমরা বহু ক্ষেত্রেই দেখেছি। বাড়িতে বয়স্করা, প্রাপ্তবয়স্করা, তারা যখন মোবাইল ইউজ কমিয়ে দিচ্ছে তখন বাচ্চাদেরও কিন্তু মোবাইল ইউজ কমে যাচ্ছে। বাড়ির বড়রা খেতে বসে বসে খবর দেখছেন, খেলা দেখছেন, আইপিএল দেখছেন, ক্রিকেট ফুটবল দেখছেন মোবাইলের মধ্যে, সেটা দেখলে বাচ্চাও তাই করবে। তো সেটাকে যদি আমরা কম করতে পারি, আগেকার দিনের মতো যদি ফিরে যেতে পারি, সবাই একসঙ্গে বসে গল্প করে খাওয়া দাওয়া করবে, তাহলে বাচ্চাও কোনোদিন মোবাইল দেখে দেখে খাওয়ার জন্য বায়না করবে না। তো ডেফিনেটলি বাচ্চাদের মোবাইল অ্যাডিকশানটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আগে বড়দেরকে সচেতন হতে হবে, বড়দের মোবাইল অ্যাডিকশানটাকে কমাতে হবে। এবং যেটা বললাম, আমরা কিন্তু ইজিলি 60 to 70% আমাদের স্ক্রিন টাইম কাট ডাউন করতে পারি যদি আমি আমাদের অনাবশ্যক মোবাইল ইউজটাকে আমি বন্ধ করতে পারি। একদমই তাই। এইটুকুনি স্পষ্ট যে গন্ডগোলটা গোড়াতেই রয়েছে। একজন অভিভাবক হিসেবে সবার প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে। এবং এই জায়গাটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে অলরেডি যে শিশুরা বা যে বাচ্চারা এই মোবাইল অ্যাডিকশন বা স্ক্রিন টাইমের মধ্যে ঢুকে গেছে, অতিরিক্ত স্ক্রিন টাইমের মধ্যে, সেক্ষেত্রে অভিভাবকদের আর বিকল্প পথ কি রয়েছে সেই জায়গা থেকে বাচ্চাকে সরিয়ে আনার ক্ষেত্রে? দেখুন, এইটা একটা ডি অ্যাডিকশন প্রসিডিওর। এটা একটা অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশানই আমরা একদিনে কিন্তু ভাঙতে পারি না। একটা স্টেজ ওয়াইজ একটা ডি অ্যাডিকশানস থাকে। সো ইউজুয়ালি আমরা করি যে আমরা একটা স্ক্রিন থেকে ইউজুয়ালি আরেকটা স্ক্রিনে শিফট করতে বলি। যে একটা বাচ্চা দিনে 6 ঘন্টা মোবাইলে বুঁদ হয়ে গেছে, সেখান থেকে আমরা সেই স্ক্রিন টাইমটাকে কমিয়ে আমরা ইউজুয়ালি বড় স্ক্রিনে আনি, টিভিতে বলি যে তোমাকে মোবাইল দেখতে হবে না, তুমি টিভি দেখো। যেরকম যাদের সিগারেটে অ্যাডিকশানস থাকে, তাদের সিগারেট বন্ধ করার জন্য কিন্তু নিকোটিন চুইংগাম চেবাতে হয়, যে আস্তে আস্তে সেটাকে কমানো হয়। সেক্ষেত্রেও আমরা ইউজুয়ালি বলি যে তোমার মোবাইলে দিনে 3 ঘন্টা 4 ঘন্টা সময় কাটাচ্ছে, তুমি টিভিতে দেখো, টিভি দেখো, দূর থেকে দেখো। টিভি দেখার ক্ষেত্রে অ্যাডিকশান হতে পারে, মানসিক সমস্যাগুলো কিন্তু মোবাইলের থেকে অনেকটা কম হয় এবং শারীরিক সমস্যাগুলো যেগুলো মোবাইল রিলেটেড সেটাও কিন্তু অনেকটা কম হয়। অনেক বড় স্ক্রিন থাকে এবং এর অনেক কিছু পজিটিভ এফেক্ট রয়েছে মোবাইলের থেকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাডিকশানটাকে শিফট করতে চাই যে টিভি দেখো তুমি, এবং তারপরে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি না করে ধীরে ধীরে ওই টিভি দেখার সময়টাকে আমরা আস্তে আস্তে কমাই এবং সেই সময়টাকে
আমাকে অন্য জিনিস দিয়ে রিপ্লেসমেন্ট করতে হবে। যদি মনে করি ওর স্টাডি টাইম আছে তখন ওকে স্টাডি দিতে হবে, যদি খেলার টাইম দেখে তাহলে খেলা দিতে হবে, ওই সময়টায় ফ্যামিলি কোয়ালিটি টাইম দেওয়ার দরকার হলে বাবা মাকে বা বাড়ির বাকি লোকেদের বাচ্চার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। এইভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে ডি অ্যাডিকশন করতে পারি। আমরা হঠাৎ করে একদিন সকালে উঠে মনে হলো যে আমার বাচ্চা দিনে 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন টাইম থাকছে, প্রচুর মোবাইল দেখছে, আজ থেকে মোবাইল বন্ধ। এটা কিন্তু করা যাবে না। এটা করলে মারাত্মক রিফিউজাল হয়, একটা বাচ্চাদের মধ্যে অ্যাগ্রেশন বেড়ে যায়, প্রচুর রকমের অ্যাগ্রেসিভ হয়ে যায় বাচ্চারা এবং তার সাইড এফেক্ট কিন্তু প্রচুর হয়। এটা একটা ডি অ্যাডিকশন প্রসিডিওর ওভার মান্থস চলে, আস্তে আস্তে বোঝাতে হয় এবং আস্তে আস্তে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং এটা কিন্তু ডি অ্যাডিকশন করার আগে একদম ছোটোবেলা থেকে, যে আমাদের শুরুই হচ্ছে বাচ্চাকে মোবাইল দেখে খাওয়ানো। প্রথম জিনিস যেটা ভুল করে যে বাচ্চা খেতে চায় না। প্রত্যেক বাবা মায়েরই মনে হয় যে তাদের বাচ্চা প্রচুর খাবে, ইউজুয়ালি মা বা দাদু ঠাকুমাদের মনে হয় প্রচুর খাওয়াতে হবে। দরকার নেই, যেটুকু খাচ্ছে ওতেই হবে। এবং এই প্রচুর প্রচুর খাওয়ানোর জন্য কি হয়, বাচ্চাদের মোবাইল দেখে খাওয়ানোর অভ্যাসটা করা হয়। এবং এই যে শুরুটা হলো মোবাইল দেখে খাওয়ানো, এইখান থেকেই আস্তে 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 কিন্তু মোবাইলের অ্যাডিকশনটা চলে আসে। একদমই তাই। এবং শেষ করব, তবে শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এখন যেহেতু ডিজিটাল যুগ রয়েছে, আমরা তো পুরোপুরি প্রযুক্তিকে এড়াতে পারবো না। তো একটা শিশুর ক্ষেত্রে কতক্ষণ ফোন আমরা অ্যালাউ করতে পারি তার কাজের জন্য বা তার পড়াশোনার জন্য, এটা যদি একটুখানি বলে দিতেন। এটা নিয়ে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম গাইডলাইন্স হয়েছে। আমেরিকা একাডেমি অফ পেডিয়াট্রিক্সে একরকম গাইডলাইন্স আছে, ইউরোপিয়ান সোসাইটির একরকম গাইডলাইন্স, ইন্ডিয়ানে একরকম গাইডলাইন্স। সবগুলো যদি মেশাই তাহলে সেক্ষেত্রে বলা হয়, ইউজুয়ালি বলা হয় 1.5 থেকে 2 বছরের আগে একদমই মোবাইল এক্সপোজার হবে না, নো মোবাইল এক্সপোজার। ইউজুয়ালি 2 থেকে 5 বছরের মধ্যে বলা হয় যে 30 মিনিট 40 মিনিট ম্যাক্সিমাম মোবাইল এক্সপোজার হতে পারে, অ্যান্ড দ্যাট টু বি ইন আ কোয়ালিটি ম্যাটার আমি এক্সপোজার করবো। এবং কখনোই রিলস জাতীয় যেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সেরকম কিছু নয়। আমার মনে হলো না আমাকে দিনে 30 মিনিটস একটা কার্টুন দেখাতে হবে, যেখানে পুরো একটা স্টোরি থাকবে, বা 30 মিনিটস একটা ওয়াইল্ড লাইফের একটা ডকুমেন্টারি সেটা দেখাবো, বা 30 মিনিটস একটা খেলা সেইটুকু দেখাবো। যেটা হয় যে ছট করে রিলসগুলো কভার করে দিচ্ছে 10 সেকেন্ড 15 সেকেন্ডে, সেটা কিন্তু একদম হবে না। এটা অ্যাটেনশন স্প্যান কমে যায়, আরও নানাবিধ মানসিক সমস্যাগুলো ডিটেলস তো আমরা বললামই না, মানে প্রচুর রকমের মানসিক সমস্যা দেখা যায় আর কি। তো সেক্ষেত্রে যেটা হয় যে এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমরা পুরোপুরি কন্ট্রোল করছি, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি বন্ধ করছি, ততক্ষণ কিন্তু এইটা করা পসিবল হবে না। এবং কোনোদিনই কিন্তু আমরা এই জায়গার থেকে বেরোতে পারবো না। এই জিনিসটা কমপ্লিটলি আমাদের কন্ট্রোল করতে হবে। 5 বছরের থেকে 10 বছর যখন কিন্তু ইউজুয়ালি একাডেমিক কাজের জন্য কিন্তু মোবাইলের দরকার পড়ে অনেক ক্ষেত্রে। এখন অনেক ক্ষেত্রে অনলাইন ক্লাস হচ্ছে, অনেক অনলাইন অ্যাক্টিভিটিস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একাডেমিক প্রবলেমের জন্য কিন্তু মোবাইল লাগছে। তো সেক্ষেত্রে বলা হয় যে আমরা আইদার কোয়ালিটি কন্ট্রোল এবং একাডেমিক কন্ট্রোল, সেটা অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড আমরা দেবো, কিন্তু দুটো মিলেও যেন কখনো 1 থেকে 1.5 ঘন্টার বেশি মোবাইল এক্সপোজার না হয়। এবং একাডেমিক কন্টেন্ট যেগুলো আছে, বেসিক্যালি অনলাইন ক্লাস এখন তো খুবই জনপ্রিয়, তো সেগুলো মোবাইলের থেকে যদি ল্যাপটপ বা ট্যাবে করা হয় তাহলে কিন্তু অনেকটা বেটার। এবং এইভাবেই আমরা আস্তে আস্তে একটা স্টেজড ওয়েতে মোবাইল ডি অ্যাডিকশান করতে পারি এবং সময় ভেঙে করতে পারি। এবং যতটা ডিলে করা যায় যে পার্সোনাল মোবাইল দেওয়ার জন্য, যখন একদমই দরকার মানে থাকা যাচ্ছে না তখনই, আদারওয়াইজ পার্সোনাল মোবাইল দেওয়ার এখন দেখতে পাচ্ছি 10 বছরে 11 বছরে বাচ্চাদের পার্সোনাল মোবাইল ফোন দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা থেকে বিরত থাকতে হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনি যেমনটা বললেন যে মানসিক দিকটা তো সেরকমভাবে বলাই হলো না, কিন্তু এটুকুনি স্পষ্ট যে মোবাইল অ্যাডিকশন মানসিক এবং শারীরিক দুদিকেই একটা গভীরভাবে প্রভাব ফেলতে পারে আগামী দিনে যদি আমরা সচেতন না হই। এবং যেমনটা আমিও কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রযুক্তি এখন গোটা দুনিয়া জুড়ে উন্নতির শিখরে উঠছে, সে জায়গায় দাঁড়িয়ে হয়তো মোবাইল ফোনকে আমরা পুরোপুরি এড়াতে পারবো না, তবে সচেতন হতে পারবো। আশা করব আজকের এই আলোচনা আপনাদেরকে নতুন করে আবার ভাবতে সাহায্য করবে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।